নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই যদি আমরা একটু ন্যাশনাল টিম নিয়ে কথা বলি, তো ভারতের 25 তারিখ বাংলাদেশের সাথে কিন্তু এএফসি কোয়ালিফায়ার্স এর খেলা আছে। তার জন্য কিন্তু চুটিয়ে প্র্যাকটিস করছে বাংলাদেশ। হামজা চৌধুরীকে নিয়ে স্বভাবতই একটা কিন্তু আগ্রহ আছে, কারণ প্রিমিয়ার লিগ খেলা প্লেয়ার বলে কথা। এখানে বলে রাখি, হামজা চৌধুরীর পজিশন কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার, রাইট ব্যাকেও সে খেলতে পারে। তো হামজা কিন্তু কোনো স্ট্রাইকার না যে ভারতের ডিফেন্ডারদের বোকা বানিয়ে ভুড়ি ভুড়ি গোল দেবে। সে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। তো বেশিরভাগ ভারতের অ্যাটাক আটকানোরই দায়িত্ব থাকবে কিন্তু হামজার ওপরে। ভারতেরও কিন্তু অসুবিধা হবার কথা না, কারণ হামজা কোনো বিগ বডি না। আইএসএল এ এরকম প্লেয়ারের সাথে কিন্তু খেলার অভিজ্ঞতা রয়েছে ভারতীয় প্লেয়ারদের। হামজার মার্কেট ভ্যালু কিন্তু খুব একটা হাই না, তার 36 কোটি টাকা মার্কেট ভ্যালু। যাই হোক, ইন্ডিয়াও কালকে প্র্যাকটিস করেছে, কিন্তু ইন্ডিয়া এখন ক্লোজ ডোর প্র্যাকটিস করছে। আজ থেকে কিন্তু বাংলাদেশ বধের প্ল্যানিং হবে, কারণ শেষ 4বারে কিন্তু বাংলাদেশকে হারাতে পারেনি ইন্ডিয়া। তাই এবার হামজা সমেত বাংলাদেশকে হারানোর মজাই কিন্তু আলাদা হবে। যাই হোক, ব্র্যান্ডনের চোট, ব্র্যান্ডন ফিরে আসছে, তার জায়গায় কিন্তু ম্যাকার্টনকে দলে জায়গা দেওয়া হয়েছে। যাই হোক, এরপরে যদি এআইএফএফ এর কথা বলি, তো এআইএফএফ ঠিক করেছে কিন্তু নতুন একটা লিগ করবে। এটা আইএসএল কে এবং এফএসডিএল কে চাপে ফেলতে কিনা জানি না, কিন্তু 16টা টিম নিয়ে 2026 থেকে একটা নতুন লিগ চালু করতে চাইছে এআইএফএফ, যেখানে কোনো রেলিগেশন বা প্রমোশন থাকবে না এবং এখানে কোনো কর্পোরেটকে ঢুকতে দেওয়া হবে না। প্রতিটা টিমের থেকে 4 কোটি টাকা করে নেওয়া হবে, নিয়ে কিন্তু লিগটা হবে, যার মধ্যে 20% এআইএফএফ নেবে ব্রডকাস্টিং আর বাকি খরচের জন্য, আর বাদ বাকি 80% কিন্তু সব টিমগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে। তো প্রতিটা টিম কিন্তু এখান থেকে 5% করে পাবে। এবার কোন কোন টিম খেলবে? 16টা টিমের মধ্যে যা শোনা যাচ্ছে 10টা আইএসএল এর টিম আর 6টা আই লিগের টিম নিয়ে কিন্তু লিগটা হবে। এখন কেন 10টা আইএসএল এর টিম আর 6টা আই লিগের টিম নিয়ে লিগ হবে জানি না, কিন্তু এরকম একটা ডিসিশন কিন্তু নিয়েছে এআইএফএফ। এখন যেহেতু এফএসডিএল এআইএফএফ এর কিন্তু অনেক ফাইন্যান্স বা বাজেট কিন্তু অনেকটাই কাট করে দিয়েছে, তাই হয়তো এফএসডিএল কে চাপে রাখতেই এই ডিসিশনটা নেওয়া হয়েছে। দেখা যাক এখন কি হয়। এখন কিন্তু একটাই ভয়, লিগ করাতে গিয়ে না লস খেয়ে আবার যা যা ডেভেলপমেন্ট লিগ চালাচ্ছে এএফএফ পয়সার অভাবে সেগুলোও বন্ধ করে দেয়, সেটাও কিন্তু একটা ভয় আছে। যাই হোক, এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো জঘন্য খেলা নিদর্শন দিয়ে 3-0 গোলে কিন্তু জামশেদপুরের কাছে আরএফডিএল এ হারলো ইস্ট বেঙ্গল। সকাল 8টা দিয়ে খেলাটা ছিল। ইউটিউবেও কিন্তু আরএফডিএল এর পেজে লাইভে খেলাটা দেখিয়েছে, এবং খেলাটা কিন্তু জঘন্য ফুটবল হয়েছে। কোনো উইং প্লে নেই, ডিফেন্সে কোনো বোঝাপড়া নেই, এবং কাল শীর্ষকর্তা জুনিয়রদের প্রশংসা করার পরই আজকে কিন্তু এই বড় হার। এতদিন ভালো খেলছিল, যেই প্রশংসা হলো সেই বড় হার। এটা কিন্তু একটা হাস্যকর ব্যাপার। এরপরে 26 তারিখ ইস্ট বেঙ্গলের নেক্সট খেলা রয়েছে ডায়মন্ড হারবারের সঙ্গে। যাই হোক, এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি, তো প্রথমেই বলি জ্যাকসন ইরভাইনের কথা। তো আমরা প্রায় 2 সপ্তাহ আগে বলে দিয়েছিলাম জ্যাকসন ইরভাইন কিন্তু মোহনবাগানের লিস্টে রয়েছে, তার সাথে যোগাযোগ করেছে মোহনবাগান। এবার আমরা তো এই খবরটা 2 সপ্তাহ আগেই বলে দিয়েছিলাম। এবার এখন আশিস নেগি খবরটা বলার পর কিন্তু আবার জ্যাকসন ইরভাইনকে নিয়ে কিন্তু মার্কেটে একটা হইচই উঠেছে যে মোহনবাগান 16 কোটির বুন্দেসলিগার প্লেয়ারকে টার্গেট করেছে। তো বলে রাখি বন্ধুরা, ফাইনাল এখনো কিছুই হয়নি, কথাবার্তা চলছে ঠিকই, কিন্তু মোহনবাগান বেশ কয়েকটা কিন্তু মিটিং করবে এরপরে, তারপরে কিন্তু সবকিছু ফাইনাল হবে। শোনা যাচ্ছে সাউদি প্রো লিগেরও কিছু প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা বলে রেখেছে মোহনবাগান। তো সেরকম কিছু হলে কিন্তু আপনাদের জানিয়ে দেবো। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল কোন কোন বিদেশি রাখবে আর কোন কোন বিদেশি ছাড়বে, এটা নিয়ে কিন্তু অনেকেরই মনে প্রশ্ন আছে। বিশেষ করে মেসি বাউলির সম্পর্কে কিন্তু অনেকেরই আগ্রহ আছে, কারণ এই মেসি কিন্তু কিছুটা হলেও ইস্ট বেঙ্গল সমর্থকদের একটু আশা দিয়েছে। বাকিরা তো পুরোপুরি ব্যর্থ। যাই হোক, শোনা যাচ্ছিল মেসিকে ইস্ট বেঙ্গল পরের মরশুমের জন্য রাখতে পারে, কিন্তু এখন যেটা জানা যাচ্ছে মেসি বাউলির সমেত অধিকাংশ বিদেশিকে হয়তো বিদায় জানাবে ইস্ট বেঙ্গল। মেসি বাউলির সাথে যখন ইস্ট বেঙ্গল চুক্তি করেছিল, তখন নাকি বিশেষ কিছু শর্ত ছিল চুক্তিতে, যে তুমি যদি এতগুলো গোল করতে পারো তাহলেই পরের মরশুমে ইস্ট বেঙ্গলে তুমি খেলবে। তো মেসি কিন্তু সেই টার্গেটেড গোল স্কোর করতে পারেনি। যদিও এখনো সুপার কাপ বাকি আছে, তাও চাইলেই কিন্তু মেসিকে ছেড়ে দিতে পারে ইস্ট বেঙ্গল। কোচ অস্কার কিন্তু ফ্রেশ সেট অফ একটা বিদেশি আনতে চাইছে। দেখা যাক এখন মেসিকে নিয়ে এই ডামাডোলটা মেটে কিনা। আর বাদ বাকি বিদেশিদের তো একমাত্র ডিয়ামান্টাগোস ছাড়া সবার বিদায় নিশ্চিত। সাউল ক্রেসপো শোনা যাচ্ছে বেঙ্গালুরুর সাথে কথাবার্তা চালাচ্ছে, দেখা যাক এখন কি হয়। এরপরে যদি আমরা একটু থাংবয় সিংটোকে নিয়ে কথা বলি, তো সমর্থকদের চাপে আর লাগাতার প্রেসারের পরে কিন্তু এট লাস্ট থাংবয় সিংটোকে ইস্ট বেঙ্গল কিন্তু স্পোর্টিং ডাইরেক্টর হিসাবে নিযুক্ত করলো। সিংটো কিন্তু স্কাউটও করবে, তার সাথে সাথে ভালো ভালো প্লেয়ারদের নিযুক্ত করবে। তো সমর্থকদের মনে যেটা ইচ্ছা ছিল সেটা পূরণ হলো, একজন স্পোর্টিং ডাইরেক্টর কিন্তু ইস্ট বেঙ্গলে যুক্ত হলো। থাংবয় সিংটো এবার দেখা যাক কতটা তার মনের মতো কাজ করতে পারে। এরপর যদি একটা প্লেয়ারের কথা বলি, যাকে ইস্ট বেঙ্গল চাই
সাইন করিয়েছে। তো প্লেয়ারটার নাম হলো কিন্তু খালিদ রোশান। এই খালিদ রোশান কিন্তু একজন সেন্টার ফরওয়ার্ড এবং খালিদ কিন্তু অলরেডি ইস্ট বেঙ্গলের আরএফডিএল টিমের সাথে কিন্তু জয়েন করে নিয়েছে। এই খালিদ কিন্তু কালিকট ইউনিভার্সিটির হয়ে অল ইন্ডিয়া ইউনিভার্সিটি 2024-25 যে টুর্নামেন্টটা হয়েছিল সেখানে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল এই খালিদ। যাই হোক, বেশ ভালো প্লেয়ার কিন্তু দেখা যাক এবার কি করে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।